14ই মার্চ 2025 ঠিক আজকে থেকে 1 মাস 6 দিন আগে বসন্ত উৎসবের দিন সবাই যখন রঙের উৎসবে মাতোয়ারা ঠিক আনুমানিক 2:30 থেকে 3টের সময় 3টের মধ্যেই হবে হয়তো ঘটনাটা। আমার মতো অনেকের মনের রঙকে ফিকে করে দিয়ে অদেশবাবু এই পৃথিবী ছেড়ে অন্য পৃথিবীতে পদার্পণ করেছেন, রেখে দিয়ে গেছে আমার ক্ষত বিক্ষত মন। আচ্ছা, সেদিন কি ঘটনাটা ঘটেছিল বলুন তো? অজানা, আমার মতো অনেকের কাছেই অজানা। খুব দুর্ভাগ্যের বিষয়, তার পরিবার সেদিন তার পাশে ছিল না। তার পরিবারকে যেভাবে উপস্থাপনা করা হয়েছে, আবার বলছি, তার পরিবারকে যেভাবে উপস্থাপনা করা হয়েছে আমাদেরও খুব অসহায়ভাবে, আবারও বলছি, খুব অসহায়ভাবে ব্যাপারটা মেনে নিতে হয়েছে। কিন্তু আমাদের তো অবুঝ মনটা ছটফট করছে তাকে ফিরে পাওয়ার জন্য। কিন্তু আজকে তো আমরা একটা কঠিন বাস্তবের মুখে দাঁড়িয়ে আছি। উনি সশরীরে আর আমাদের কাছে কোনোদিনই আসবেন না। 1 বছর 4 মাস, হ্যাঁ, আমার সাথে পরিচয় হয়েছিল 1 বছর, মাত্র 1 বছর 4 মাস আগে। দিনটা ছিল 8ই ডিসেম্বর 2023। আমি পাইকপাড়া থেকে ট্রান্সফার হয়ে গড়িয়ায় চলে আসি। সময় সাপেক্ষে সম্পর্কের গভীরতা অনেক বেশি ছিল। সবসময় আমাকে টেক কেয়ার করতে, কোথায় আমার সুবিধে, করতে আমার হলে অসুবিধা হবে, বিচক্ষণ বুদ্ধি দিয়ে সেটা বিচার করে আমার পাশে সবসময় থাকত। স্যার, আপনি আমাকে আর বেশি দিন পাবেন না, প্রায় আমাকে এই কথা বলতো। আমি বললাম কেন? স্যার, রিটায়ারের পরে কিন্তু আমি তারাপীঠের আশ্রমে চলে যাব, তবে আপনি যখন ডাকবেন আমি কিন্তু কাছে আসবো, আমি কিন্তু রাত্রি 12টা হলেও আপনার পাশে থাকবো, শুধু আসার সময়টুকু আমাকে দেবেন। মানুষ চলে যাওয়ার আগে কিছু বুঝতে পারে, আমার ঠিক জানা নেই। হঠাৎ করে দিন 20 আগে বলে স্যার, আপনার ফেয়ারওয়েলটা কি আমি দেখতে পারবো? আমি অতদিন বেঁচে থাকতে পারবো? আমি একটা ধমক দিয়ে বললাম, কি বলছেন আপনি? আমার 9 বছর বাকি আছে, আপনি 9 বছর বাঁচবেন না? তখন বললো, না, আমার মনে হলো তাই আমি বললাম। ঠিক আছে, আর বলবো। আরেকটা ঘটনা বলি। ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে একবার তারাপীঠে গেল। তারাপীঠে গিয়ে ওনার একটা, অনেকের সঙ্গেই উনি ভিডিও কল শেয়ার করতেন। উনি খুব স্বাভাবিকভাবে আমাকে ভিডিও কল শেয়ার করেছেন, এবং তখন আমি বাড়িতে আমার মিসেস, মা, দিদি এদের সাথেই আমি ঘরে রয়েছি রাত্রিবেলা। তখন আর হঠাৎ করে ভিডিও কলে উনি বাউল গান শোনাচ্ছেন। আমার মিসেসের সাথে ওনার পরিচয় আছে, সেক্ষেত্রে আমার মিসেসকে উনি বৌদি বলে সম্বোধন করেন। আমার মিসেসকে বলছেন এবং আমার মাকেও বলছেন যে বৌদি, আপনারা কোন গানটা শুনবেন?
বা আমার মাকে সেদিন হঠাৎ করে নিজে মা করে ডাকলো, ডেকে বললো যে মা আপনি কোন গানটা শুনছেন। আমি তখন অফিস থেকে জাস্ট সবে গিয়েছি, আমি একটু ফ্রেশ হতে ব্যস্ত ছিলাম, তখন আমি আর ওর সামনে তখন অতটা ছিলাম না, আমি একটু বাথরুমে গিয়েছিলাম। ততক্ষণে আমার মায়ের সাথে কথা বলছে, আমার মিসেসের সাথে কথা বলছে, বলতে বলতে হঠাৎ করে বলছে যে বাউল গান আপনারা, তাহলে আমার পছন্দ মতো একটা গান বাজাচ্ছি, আপনারা যখন বলছেন না, আমার বাড়ির থেকে বললো ঠিক আছে আপনারা যারা বাউল গান গাইতে এসেছেন তাদেরকে বলছে আপনাদের যেটা পছন্দ হয় বা যেটা আপনাদের সুবিধা মনে হয় আপনারা সেইটাই বাজান, গান আমরা সেটাই শুনি। এত বাউল গান থাকতে হঠাৎ করে ওই বাউল সেদিন এই গানটা বাজাচ্ছে। আমি তো মানে গান ভালো পারি না, আমি কটা লাইন বলছি আপনারা মনে করতে পারবেন। যাবি রে তুই শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে, এই গানটা ওই বাউলদের দিয়ে আমাদের শোনাচ্ছে। এবার আমাদের একটু অস্বস্তি হচ্ছে, তখন এত গান থাকতে এই গানটা কেন শোনাচ্ছে। আমি বাথরুম থেকে শুনতে পাচ্ছি ব্যাপারটা, আমি ফ্রেশ হয়ে আস্তে আস্তে ততক্ষণে গানটা শেষ হয়েছে। তখন আমার মিসেসের সাথে মায়ের সাথে কথা বলছে, আমার মিসেসকে গানটা শেষ হওয়ার পরে বলছে বৌদি আমাদেরও তো টাইম হয়ে গেছে না, বাঁশের দোলায় তো আমাদেরও রেডি করতে হবে, বাঁশের দোলা তো আমাদের জন্য সময় হয়ে গেছে। আমার মিসেস একরকম রেগেই উত্তর দিল, আপনি কি বলছেন, আপনার কি বয়স হয়েছে, আপনার এখনই বাঁশের দোলা রেডি করতে হবে। আজকে এই মঞ্চে সবাই দাঁড়িয়ে মনে হচ্ছে এই কথাগুলো সেদিন কেন বলেছিল। ও কি বুঝতে পেরেছিল চলে যাবে? জানা নেই, সত্যি আমার জানা নেই। আরেকটা ঘটনা বলি স্যার, আমি কিন্তু আপনাকে ছেড়ে কোনো দিনও যাব না। আমি মুখের দিকে তাকিয়ে রইলাম। হ্যাঁ, আমি কিন্তু স্যার আপনাকে কোনো দিনও ছেড়ে যাব না। সত্যি সত্যি, ও কিন্তু আজও কিন্তু আমাকে ছেড়ে যায়নি। সারা দিনে কাজের অবকাশে যখন আমি এই 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা ক্লান্ত হয়ে গাড়িতে বসে যখন এখান থেকে বেলঘরিয়ায় যাই, তখন যে আমি স্পেসটা পাই, বা সারাদিনে ছুটির দিনে কোনো একটা সময়, দিনের কোনো না কোনো ক্ষণে ও আমার হৃদয়ের জায়গাটার মধ্যে অটোমেটিক ঢুকে পড়ে। ফলস্বরূপ চোখের কোণাটা চিকচিক করে ওঠে, ছটফট করে। ওকে আমি খুঁজে বেড়াই, এখনো খুঁজে বেড়াই। লাস্ট যেদিন সেই টি শার্টটা, হ্যাঁ ঠিক ধরেছে আপনারা, ওই কসবাড়ি পথে ও আমার থেকে একটা মেমেন্টো উপহার নিয়েছিল। সেদিন যে টি শার্টটা পরেছিল, সেই টি শার্টটা পরে 13ই মার্চ লাস্ট অফিসে যেদিন এসেছিল, সেদিন সেই টি শার্টটা অফ হোয়াইট কালারের মধ্যে একটা অ্যাশ কালার আর বোধহয় ব্ল্যাকের একটা কম্বিনেশনের একটা লম্বা টি শার্ট, একটা স্ট্রাইপ দেওয়া, কোন স্ট্রাইপ মোটা, কোন স্ট্রাইপ সরু। ওই স্ট্রাইপ দেওয়া টি শার্টটা পরে কোনো লোককে যদি আমি দেখি, আমার মুহূর্তের মধ্যে আমার একটা অনাবিল আনন্দ, একটা ক্ষণিকের জন্য আমার একটা অনাবিল আনন্দে আমার মনটা ভরে ওঠে। মনে হয় ও এসেছে, ওই তো আমার সামনে ও এসে দাঁড়িয়ে রয়েছে। মুখের দিকে তাকাই যখন আমি ভদ্রলোকের, তখন আর দেখতে পাই না ওকে আমি। তখন মনে হয় এ তো অন্য কাউকে দেখছি, এতক্ষণ যা ভেবেছি সেটা আমি কল্পনায় ভাসছিলাম। এবার বন্ধের কথা বলতে, আমার দিনটা ঠিক খেয়াল নেই। গড়িয়া ডিপোতে কোনো একটা বন্ধ আমি ফেস করেছিলাম, আর আমাদের অফিসারদের বন্ধের ডিউটি তো আপনারা জানেন, সময়ের কোনো মাপকাঠি নেই, একদম সকালবেলা আসতে হয়। ওর বাড়ি তো কামালগাছি পেরিয়ে সোনারপুরের ওই অঞ্চলের দিকে। তা আমি সকালে আসবো কি করে, জিপে করে অতটা রাস্তা সকালবেলা ও যাবে আবার আসবে, যদি জিপ ব্রেকডাউন হয়ে যায়, পুরনো গাড়ি,
তার যন্ত্রাংশ ঠিক মতো নেই, অবসলিট হয়ে গেছে জিপের মডেল, রাস্তায় গিয়ে যদি কোনো ব্রেকডাউন হয়ে পড়ে তাহলে কিন্তু আমি সময় মতো অ্যাটেন্ডেন্সটাই দিতে পারবো না। ও কি করলো জানেন? ওর একটা নীল রঙের গাড়ি ছিল, একটা নীল রঙের গাড়ি ছিল। সেই গাড়িটা নিজের পয়সায় তেল পুড়িয়ে ও বাড়িতে 3:30-র সময়, ভোর 3:30-র সময় বেরোলো। বেরিয়ে আমাকে 4:45-টার মধ্যে আমার বাড়িতে পৌঁছে গেল। পৌঁছে গিয়ে কসবায় আমি চলে এলাম 5:30-টার সময়, তারপরে আমি গড়িয়ায় এলাম। তার আগের দিন আমাকে বলছিল, স্যার কালকে তো বন্ধের ডিউটি, আমি তো আনতে যাবো, আপনি দয়া করে স্যার টিফিনটা আনবেন না। আমি বললাম কেন? বললো তো আপনার স্যার মিসেসের মানে বৌদির তো পেসমেকার বসানো, বৌদিকে অত সকালবেলা কষ্ট করে আপনাকে টিফিন করতে হবে না স্যার, আপনার টিফিনটা আমি বাড়ি থেকে নিয়ে আসবো। আমি বললাম না, আপনাকে আনতে হবে না, আমি ছাতু হোক কিছু হোক, আমি ড্রাই কিছু আছে বাড়িতে, এগুলো আমি যখন পারে না আমার মিসেস টিফিনটা করে দিতে, আমি সেগুলোই ব্যবহার করি টিফিন হিসেবে। উনি কিন্তু নাছোড় বান্দা ছিলেন, উনি কিন্তু শুনলেন না। উনি বারবার 6 থেকে 7 বার আমাকে রিপিট করছেন, আমি ততবার না করে যাচ্ছি, না আনতে হবে না। কারণ আমি অদেশবাবুর সাথে আমার পরিচয় আছে, ওনার ফ্যামিলির সাথে কিন্তু আমার দুর্ভাগ্যবশত উনি থাকাকালীন আমার পরিচয় হয়নি। উনি চলে যাওয়ার পরে ওনার ফ্যামিলির সাথে আমি মিট করেছি। সেই কারণে একটা অজানা আমি তাদের চিনি না, জানি না, তারা আমার জন্য টিফিনটা করে দেবে, আমার মনের থেকে একটা হেজিটেশন আসছিল। তা আমি অদেশবাবু যখন 4-5 বার বললো যে টিফিনটা নিয়ে আসবে, আমি আর না করতে পারলাম না। তখন ও ঠিক 10টা কি 10:30টার সময় বাড়িতে গেল, বাড়িতে গিয়ে টিফিনটা নিয়ে চলে এলো। তার আগে আমাকে বলছে, স্যার মাংস রুটি খাবেন তো? আমি মাংস রুটি নিয়ে আসবো আপনার জন্য। আমি বললাম মাংস আমি খাবো না। তবে কি খাবেন? ওই আপনি যাই হোক একটা আলুর তরকারি হোক, কিছু একটা নিয়ে আসবেন। ওটা হালকা মশলা দেওয়া একটা আলুর তরকারি আর রুটি নিয়ে এসেছিল। আপনাদের সামনে বলতে আমার বাধা নেই, ও প্রায় 7খানা কি 8খানা রুটি এনেছিল। আমার ঠিক কাউন্টিংটা আমার মনে পড়ছে না, কিন্তু আমি যখন দেখছি ও টিফিন ক্যারিয়ার খুলছে আমার সামনে, ওই সাদা আলুর তরকারি, খুব টেস্টি তরকারিটা ছিল, আর তার সাথে ওই রুটিটাও ছিল। আমি বললাম আমাকে 2টো দিন, তার বেশি আমি খাবো না। আর ঠিক আছে স্যার, আপনি 2টো। যেই 2টো দিল, রুটিটা মানে আমি আপনাদের সামনে বলছি, এটা প্রশংসা, আজকে চলে গেছেন উনি বা ওনার পরিবার সামনে রয়েছেন, আমি এই ধরনের রুটির জীবনে করি। রুটিটার মধ্যে এত সফট ছিল, আমার বাড়ির লোক এরকম রুটি করতে কোনোদিনও পারে না। মানে এত নরম তুলতুলে, মুখে দিচ্ছি চলে যাচ্ছে, মানে মুখে দেওয়ার সাথে সাথেই আমার পাকস্থলীর মধ্যে চলে যাচ্ছে। তখন 2টো রুটি খাওয়ার পরে আমি আর চাইতে পারছি না, যেহেতু আমি শুরুতে বলে দিয়েছি যে আমি 2টোই খাবো। ও তখন বুঝতে পেরেছে, স্যার আর 2টো দিন। আমি আর না করলাম, কারণ ওই যে রুটির আশ্বাস, তার থেকে নিজেকে বঞ্চিত করতে ইচ্ছা করলো না। তখন আমি ওনাকে বললাম, ঠিক আছে দিন, আরো 2টো দিন। কিন্তু সেই 2টো খাওয়া হয়ে গেল। তারপরে আবার 2টো দিতে চাইছিল, আমি হাতটা থামিয়ে আমি বললাম না, আর একটা দিন, আর একটা হলেই হয়ে যাবে। তাহলে আমি সেদিন 5খানা রুটি খেয়ে নিয়েছিলাম, আর বাকি 2টো রুটি বীরেনের কপালে জুটেছিল। আপনারা বলুন তো, এটা কি অফিসার আর ওয়ার্কারদের মধ্যে যে রিলেশন থাকা দরকার ছিল, সেটা কি, না তার বাইরে অন্য কিছু? এদের মধ্যে কি কোনো ব্লাড রিলেশন আছে? না, নেই। তাহলে কোনো আত্মীয়তার সম্পর্ক আছে? না, নেই। আত্মিক টান আছে? হ্যাঁ আছে। একজন আরেকজনের জন্য চোখের জল ফেলে? হ্যাঁ ফেলে। কি বলবেন তাহলে এই সম্পর্কটাকে? আমাদের মধ্যে এমন কিছু সম্পর্ক থেকে যায়, নাম না জানা কিছু অজানা সম্পর্ক, যেটা ব্লাড রিলেশনের মধ্যে পড়ে না, যেটা আত্মীয়তার সম্পর্কের মধ্যে পড়ে না। কিছু রিলেশনের
সম্পর্কের বন্ধন, তার মাপকাঠি আমরা কোনো স্কেল বা কোনো মিটার হোক, কোনো কিছু ইঞ্চি হোক, কোনো কিছু দিয়ে মাপা সম্ভব নয়। ও নিজের থেকেই কিন্তু আমার মনের জায়গাটা ও নিজের দখল করে রেখেছে। ও অতীতেও রেখেছে, এখনো বর্তমানে আছে, আমি আশা করি ও ভবিষ্যতেও আমার মনে এই একই রকম জায়গা দখল করে রেখে দেবে। আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে, আমি এবার কথাগুলো মন দিয়ে শুনবেন সবাই। বারবার বলছি, আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাকে বলেছেন, স্যার আপনার মাথার উপর 3টে ডিপোর চাপ, আপনি বাড়িতে ফ্যামিলি ম্যান বলতে পুরুষ মানে একজন মুভেবল পার্সন বলতে আমি একা, আপনার বৌদি, আপনার মিসেসের পেসমেকার বসানো, আপনার মা বৃদ্ধ, তাকে বিভিন্ন সময় ডাক্তারের পরামর্শে চেক আপে রাখা হয়। এই অবস্থায় বাচ্চা দুটো ছোট, আপনি এবার স্যার শোকের ছায়াটা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসুন, কারণ আপনার যদি কিছু হয়ে যায় আপনার ফ্যামিলিটা কিন্তু ভাসবে। আরো অনেকে বলে, বাবা আমাকে বলেছে, স্যার এই 30 বছর চাকরি জীবনে প্রথম দেখলাম কোন ওয়ার্কারদের জন্য ডিপো ম্যানেজারের চোখে জল। আমি উদাহরণস্বরূপ বলি, যে কর্মী নিজের ন্যায়, প্রেরণা, সততা, দায়িত্বশীলতা, পরিশ্রম, কাজের পরিশ্রমের ক্ষমতা এইসব দিয়ে কর্মে তার কর্মটিকে আমার কাছে উপহার দেন, তাদেরকে আমি বলতে পারি। ঠিক যেমন আমি আরেকবার স্পষ্ট করে বলছি, পাইকপাড়া থেকে কিছু রিটায়ার্ড পারসন আজও আমার সাথে চলাফেরা করে, কারণ ওদেরকে কিন্তু আমরা মানে আমি ভুলতে পারি, কারণ ওরা যে সময় যেভাবে কাজটা করে গেছেন, তার নিজের ডেডিকেশনের বাইরে গিয়ে যে কাজটা আমাকে উপহার দিয়েছেন সেটা ভোলার নয়। একজন সুপারভাইজার পাইকপাড়ার, এখন রিটায়ার করে গেছে, বলছি 10টা 6টা ডিউটি, লোডশেডিং, খবর দিয়েছি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে, তারা রাত্রি 9টার সময় আমি বাড়ি চলে গেছি, যেই শুনেছে রাত্রি দেরি হবে উনি নিজে অকপটে আমাকে কিছু মানে আমাকে শুধু বললো, স্যার আমি আছি, আপনি বাড়ি চলে যান, আমি আপনাকে রিলে করে দেবো। ওরা এলো রাত্রি প্রায় 11টার সময়, আন্ডারগ্রাউন্ড কেবল ফল্ট, মাটি খুঁড়ে ইলেকট্রিক লাইনের কাজ হচ্ছে। রাত্রি কমপ্লিট হতে 12:30 প্রায় 1টা বাজলো, বাড়িতে যেতে যেতে ওনার রাত্রি 2টো। উনি আমাকে রিলে করলেন, স্যার এখন লাইন চলে এসেছে, এখন কাজকর্ম হচ্ছে, লাইন চলেছে, আমি ভিডিও কলে দেখাচ্ছে, মাটি খুঁড়েছে, লাইন রিপেয়ার করছে, সবকিছু রাত্রি ওই 12টা 12:30 সময় আমাকে ভিডিওতে দেখাচ্ছে। তাহলে নিজের ডেডিকেশনের বাইরেও ডেডিকেশনের কাজ নয়, ওনার সুপারভাইজারের কাজ বাড়িতে। উনি এই রাত্রিবেলা যে থাকবে হিসেব মতো ইভিনিং শিফটে বা নাইট শিফটে তারই দেখার কথা, উনি সেটাকে উপেক্ষা করে নিজে থেকে গেলেন, কারণ জানেন যে এখন তার আমাদের সুপারভাইজার বলতে সেরকম যোগ্যতম সুপারভাইজার কেউ থাকে না, কাজে তিনি নিজেকে পুরো দায়িত্বটা নিয়ে আমাকে সেদিন কাজটা উপহার দিয়েছেন। এই ধরনের মানসিকতা যাদের, তাদেরকে আমি ভুলবো, তাদেরকে ভোলা আমার পক্ষে সম্ভব নয়। কাজেই তারা আজও দেখবেন আমার সাথে যায়, আমার সাথে চলাফেরা করে এবং আমার সাথে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান দেন। আর অদেশবাবু তো সারাক্ষণ আমার সাথে থাকতেন, বিভিন্ন স্টোর বলুন, বিভিন্ন চেকিং বলুন, এই চেকিং বলুন, স্টোর ওরিয়েন্টেড জব, বিভিন্ন ডিপোতে সিভিল ওরিয়েন্টেড যে সমস্ত কাজকর্মগুলো হয়েছে সেগুলো। উনি 14 তারিখে চলে গেছেন এখান থেকে, হারিয়ে গেছেন আমাদের সকল থেকে। 11 তারিখে গড়িয়া ডিপোতে চেকিং করেছে, 12 তারিখে সল্টলেক ডিপো চেকিং করেছে আমার সাথে, এবং উদ্যমতার সাথে, কোনো হেজিটেশন নেই, কোনো কিছু নেই, দেরি হয়ে যাচ্ছে এরকম ব্যাপার নেই, সকালে এসছে রাত্রি 10টার পরে বাড়ি গেছে। তাহলে এই ধরনের ব্যক্তিত্বকে আমি মন থেকে দূর করে দেব কি করি? নাই বা পেলাম তার শারীরিক উপস্থিতি,
নাই বাজতে সে আর আমাকে স্যার বলে ডাকলো। থাক না, থাক না, সে আমার হৃদয় বেঁচে থাকে না, সে আমার মনের মধ্যে। যদি পুনর্জন্ম বলে কিছু থেকে থাকে, আমি চাইবো ওনার যত ইচ্ছেটা ছিল যেগুলো উনি পূরণ করতে পারেননি, ওনার যে কাজ ছিল যেগুলো উনি সম্পন্ন করতে পারেননি, ঈশ্বর জানে তার জন্মটা তার ছেলের ঘরে অর্থাৎ অনিকেতের ঘরে যেন ওনাকে আবার ফিরিয়ে আনে। তাহলে আমি প্রার্থনা করব, তাহলে আমি সবচেয়ে খুশি হব। আমার মিসেস আমাকে সান্ত্বনা দিয়ে বলে, দুঃখ করো, উনি তো আর ফিরে আসবেন না। তুমি তো ওনাকে তোমাকে অনেক আগের দিনই বলেছিলেন যে উনি আর এখানে থাকবেন না, উনি তারাপীঠের আশ্রমে চলে যাবেন। মনে করো উনি তারাপীঠের আশ্রমে, ওনার অ্যাডভান্স রিটায়ার হয়ে গেছে, ওনার অ্যাডভান্স রিটায়ারের পরে উনি তারাপীঠের আশ্রমে গিয়ে বসবাস করছে, সেই কারণে তোমার সাথে দেখা হচ্ছে না। উনি মায়ের সন্তান, বরং মায়ের কাছে এই কামনা করো যাতে ওনার কোনো দুঃখ কষ্ট বেদনা যেন আর তাকে স্পর্শ করতে না পারে। মায়ের সন্তান, মা যেন ওনাকে ভালো রাখে। সময় আমাকে ওকে নিয়ে এসেছিল আমার কাছে, আবার এই সময় ওকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গেল। আমি পুরো ব্যাপারটাই সময়ের হাতে ছেড়ে দিলাম। ভবিষ্যতে ওর রিপ্লেসমেন্ট আমি পাবো কি পাবো না আমি জানি না, সময় বলে দেবে। সেই কারণে পুরো ব্যাপারটা আমি সময়ের হাতেই সমর্পণ করলাম। কিন্তু ওর স্মৃতি আমার মনের মণিকোঠায় অম্লান হয়ে থাকবে। হ্যাঁ, বেঁচে থাকবে ও আমার হৃদয়ে, বেঁচে থাকবে আমার অন্তর। শেষ করে ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আমি এবারে বাবুল সুপ্রিয়র গাওয়া গানটির মাধ্যমে তৃতীয় পর্বের সমাপ্তি করব। তারপরে আমি আমার এই মাউথ স্পিকারটা বাবুর